রাত গভীর, আকাশে চাঁদ নেই, শুধু একরাশ ধোঁয়ার মতো কুয়াশা মাটি ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে চারিদিকে। শীতের এই সময়টায় গ্রামের পথঘাট সন্ধ্যা নামতেই ফাঁকা হয়ে যায়, কিন্তু আজকের নিস্তব্ধতাটা যেন অন্যরকম। ঝিঝি পোকার ডাক নেই, শেয়ালেরও হাঁক নেই, এমনকি দূরের কুকুরগুলো আজ চুপ, যেন গোটা প্রকৃতি নিঃশ্বাস আটকে বসে আছে কোনো এক অজানা আতঙ্কে, কিছু একটা ঘটার অপেক্ষায়। বন্ধুদের ওখান থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে ছেলেটার। মাথায় হালকা নেশার ঘোর, পায়ের চলনে তাল খাচ্ছে একটু একটু, তবু পথ তার নিজের হাতের তালুর মতো চেনা। চোখ বুঝেও হাঁটতে পারে সেই আল পথ ধরে। পুকুর পাড় দিয়ে ঘুরপথে বাড়ি ফেরাটাই তার ছোটবেলাকার অভ্যাস, কিন্তু আজ কেন যেন প্রতিটা পা ভেলায় বুকের ভেতর একটা চাপা অস্বস্তি জমছে, যেন কেউ পেছন থেকে তাকিয়ে আছে অন্ধকারে দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিল শোনার ভুল, বাতাসের শব্দ বা কোনো রাতচরা পাখির ডাক, কিন্তু কয়েক পা এগোতেই স্পষ্ট হলো কোথাও একটা মেয়েলি গলার আওয়াজ, কাঁদছে, ক্ষীণ তবু বড় করুণ, একটানা এক সুরে ভেসে আসছে অন্ধকার থেকে। যেন বহুকালের জমে থাকা একটা কষ্ট উজাড় করে দিচ্ছে রাতের বুকে। ছেলেটা ধমকে দাঁড়ালো, পুকুরের দিকে তাকালো। জলটা অস্বাভাবিক রকম শান্ত, একটুও ঢেউ নেই, যেন কালো কাঁচের একটা চাদর বিছানো পার থেকে পার জুড়ে। কান্নাটা যেন ঠিক ওই জলের কোল থেকেই উঠে আসছে, নিচ থেকে, অনেক নিচ থেকে। কে ওখানে? গলাটা কেঁপে উঠল তার নিজের কানে। কোনো উত্তর নেই, শুধু কান্নাটা হঠাৎ থেমে গেল। আর সেই মুহূর্তেই বাতাস বদলে গেল, একটা হিম শীতল স্রোত যেন ঘাড়ের পিছন দিয়ে বয়ে গেল তার। রোম দাঁড়িয়ে গেল সারা গায়ে, মুখের ভেতরটা হঠাৎ শুকিয়ে কাঠ। সে পিছন ফিরে তাকালো, পুকুর পাড়ের ভাঙা সিঁড়ির ওপর একটা অবয়ব দাঁড়িয়ে। কখন এলো, কিভাবে এলো, কিছুই বুঝলো না ছেলেটা। শুধু বুঝলো একটু আগেও ওখানে কেউ ছিল না, আর এখন যেন মনে হচ্ছে সব সময়ই সে ছিল। লম্বা এলোমেলো চুল মুখের ওপর ছড়ানো, গায়ে ছেঁড়া ভেজা কাপড় শরীরের সাথে সেঁটে আছে, যেন এইমাত্র জল থেকে উঠে এসেছে। আর সেই মুখ যখন একটু উপরে উঠল, ছেলেটা দেখল চোখ দুটোয় কোনো মনি নেই, শুধু দুটো অন্ধকার করত, যেন সেখান থেকে গোটা রাত্রি নিজেই উঁকি দিচ্ছে তার দিকে। পা দুটো তারা সাড়া দিল না প্রথম কয়েক সেকেন্ড। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন থমকে গিয়ে হঠাৎ দ্বিগুণ বেগে ছুটতে শুরু করলো। তারপর শরীরে যেন প্রাণ ফিরে এলো, সে ছুটল। পেছনে না তাকিয়েই ছুটল ছেলেটা, আলপথ ছেড়ে সোজা ক্ষেতের আল ধরে। শুকনো নাড়া পায়ের তলায় মোচ করে ভাঙছে, বুক ফুলে ফুলে উঠছে দমের অভাবে। গলা দিয়ে বেরিয়ে আসছে ফুপানো নিঃশ্বাস। একবার শুধু আর চোখে পেছনে তাকালো, আর সেই মুহূর্তেই বুক হিম হয়ে গেল তার। অবয়বটা দৌড়াচ্ছে না, হাঁটছেও না, ঠিক ভাসছে মাটি থেকে সামান্য উঁচুতে, নিঃশব্দে, অথচ প্রতিটা মুহূর্তে দূরত্বটা কমে আসছে অসম্ভব রকম দ্রুত গতিতে, যেন দূরত্ব বলে জিনিসটা তার কাছে অর্থহীন। ছেলেটা বাঁক নিল, বাঁশঝাড়ের ভেতর ঢুকে পড়ল। শুকনো পাতা আর কাঁটা ঝোপ শরীর চিরে দিচ্ছে, হাতে মুখে রক্তের দাগ ফুটে উঠছে একের পর এক। তবু থামল না সে, প্রাণপণে ছুটছে, মুখ দিয়ে বেরিয়ে আসছে অস্ফুট আর্তনাদ। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। কিন্তু গলা দিয়ে স্বর ঠিক মতো ফুটছে না।
যেন কেউ ভেতর থেকে গলা টিপে ধরে রেখেছে। বাঁশঝাড় পেরিয়ে সে আবার ফিরে এলো পুকুর পাড়ে। বুঝতেই পারলো না কিভাবে, যেন পথটাই তাকে ঘুরিয়ে এনেছে ওই একই জায়গায়। বারবার যতবারই সে পালাতে চেয়েছে ততবারই। পালানোর আর কোনো দিক নেই এখন। সামনে কালো স্থির জল, পেছনে সে ভাসমান ছায়া ক্রমশ কাছে আসছে, একেবারে নিঃশব্দে। সে জলের ধারে হাঁটু গেড়ে বসে পড়ল, হাত দুটো দূরে মুখ ঢাকল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে ততক্ষণে। গলা কাঁপছে থরথর করে। শুধু বলতে পারল, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমি জানি না। একটা ঠান্ডা ভেজা হাত তার ঘাড়ে এসে পড়ল। সেই স্পর্শে যেন আগুন আর বরফ একসাথে ছুঁয়ে গেল তার শরীর। একটা তীক্ষ্ণ দীর্ঘ চিৎকার বেরিয়ে এলো তার গলা চিরে, কিন্তু সেই চিৎকার নিস্তব্ধ রাতের বাতাসে মিলিয়ে গেল, কারো কানে না পৌঁছে। কোনো ঘরে আলো জ্বলল না, কোনো দরজা খুলল না, শুধু পুকুরের জলে একটা মৃদু আলোড়ন উঠল। আর তারপর সব আবার আগের মতো নিস্তব্ধ, নিথর, শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি সেখানে। পরদিন ভোরে ছেলেটাকে পাওয়া গেল পুকুর পাড়ে, অচেতন অবস্থায়, শরীর জলে পুড়ে যাচ্ছে যেন। খবর পেয়ে ছুটে এলেন তার মা। ছেলের মাথা কোলে তুলে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিতে দিতে বারবার ডাকলেন নাম ধরে, কিন্তু ছেলে সাড়া দিল না। চোখ দুটো খোলা ঠিকই, কিন্তু দৃষ্টিতে কিছু নেই। ঠোঁট নড়ছে থেকে থেকে, অস্ফুট স্বরে কি যেন বলার চেষ্টা করছে। কেউই ঠিক বুঝে উঠতে পারল না তখন। শুধু একটা শব্দ মাঝে মধ্যে স্পষ্ট হয়ে ভেসে আসছিল, একটানা বিড় বিড় করে। তিন দিন ধরে সেই জ্বর কমল না এক মুহূর্তের জন্যেও। ঘরের মধ্যে ধূপ ধুলো, মন্দিরে মানত, ওঝা বুদ্ধি, কিছুতেই কাজ হলো না। তৃতীয় রাতে, ঠিক মাঝরাতের একটু পরে, ছেলেটার নিঃশ্বাস থেমে গেল চিরদিনের মতো। মায়ের বুক ফাটা কান্নায় সেই রাতে গোটা পাড়া জেগে উঠল। অথচ কেউ জানতে পারল না ঠিক কি ঘটেছিল 3 রাত আগে ওই পুকুর পাড়ে। গ্রামের মানুষ বলল সাধারণ জ্বর, ডাক্তার বলল কোনো সংক্রমণ, কিন্তু যে দু একজন সেই রাতে তার শেষ কথাগুলো কানে শুনেছিল, তারা মনে মনে জানত এ জ্বর কোনো ডাক্তারি অসুখ নয়, এমন জ্বর যা কোনো ওষুধে সারে না। কারণ সেই ঠান্ডা কাঁপা গলায় ছেলেটা একটাই বাক্য বারবার আউড়ে গিয়েছিল মৃত্যুর আগে পর্যন্ত, ভাঙা ভাঙা স্বরে, ও এখনো রাগ করে আছে, ও এখনো রাগ করে আছে। জ্যৈষ্ঠ মাসের সন্ধ্যা নামছে ধীরে ধীরে। কলকাতার রাস্তায় এখনও বাসের ভিড়, হকারের হাঁক, গরুর গাড়ির একঘেয়ে ঘন্টার শব্দ। অফিস ফেরত আমি আর কিশোরী গলির মোড়ে দাঁড়িয়ে একবার চোখ মেলালাম। মুখে কিছু বললাম না ঠিকই, কিন্তু দুজনের মনের ভাবনা একই। কিশোরী বলল, একবার ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়াটা দরকার আছে, অনেকদিন হয়ে গেল। আমি পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে হাসলাম। মটলেনের গলির ওপর সেই পুরনো বাড়ি, এই চটা ওঠা সাইনবোর্ড, হাতে ঠোঙা ভর্তি ডালের বড়া নিয়ে দরজাটা কোনো মতে ঠেলতেই সেটা আপনা হতেই খুলে গেল। বসার ঘর পুরনো কলকের ধোঁয়ায় ভরে গেছে। তারানাথ বসে আছেন সেই ধোঁয়ার মধ্যমণি হয়ে, চোখ অর্ধনিমীলিত, মাথার পাকা চুল হালকা আলোয় সোনালি দেখাচ্ছে। আমাদের দুজনকে দেখে তিনি আর উঠলেন না।
শুধু বললেন, ভেতরের ওই পাটিটা বেড়ে বসো হে, মুড়ি আছে রান্নাঘরে, সব ব্যবস্থা করে রেখেছি, একটু কষ্ট করে গিয়ে নিয়ে আসতে হবে কিন্তু। কিশোরী গিয়ে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা সব একটা বড় বাটিতে সাজিয়ে আনলো, আর সামনে রাখলো ঠোঙা ভর্তি ঝাল ঝাল ডালের বড়া। তারানাথ তখন বেশ সোজা হয়ে বসেছেন। প্যাকেটটা এগিয়ে দিতেই একটা সিগারেট তুলে নিলেন, লম্বা টান দিলেন, ধোঁয়া ছাড়লেন ধীরে। বললেন, গল্প, সব কথা গল্প হয় না হে কিশোরী। কিছু কিছু অভিজ্ঞতা এমন হয় যা গল্পের চেয়েও অনেক ভারী, বুকে চেপে বসে থাকে বছরের পর বছর। কিশোরী একটু সরে বসল। তারানাথ আর একটা টান দিলেন, বললেন, বছর 15 আগের কথা। আমি তখন তন্ত্র সাধনা টানে বাংলার পথে পথে ঘুরছি, শ্মশান থেকে শ্মশান, জেলা থেকে জেলা। সেইবার এমন অনেক ঘুরে ফিরে চলেছি, হঠাৎ স্বপ্ন যোগে খবর পেলাম মায়ের ভারী অসুখ। আর পারলাম না, ট্রেন ধরে সোজা ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। জন্মদাত্রী জননী, তার মায়া কাটানো কি এতই সহজ? ফিরে যে এলাম, আর সহসা বেরিয়ে পড়তে পারলাম না। মা সুস্থ হয়ে উঠলেন, কিন্তু ছেলেকে সহজে আর পথে পথে ছাড়তে রাজি হলেন না বিশেষ। মাঝে মাঝে আমার মনে হতো পালিয়ে যাই, তারপর মায়ের মুখটা মনে করে থেকেই যেতাম। ঘরের 4 দেওয়ালের ওই একঘেয়েমি ক্রমশ আমাকে বেশ কোন ঢাসা করে ফেলেছিল বলতে পারো। এমনই এক শীতের ভোরে সেই চিঠিখানা এলো। বাবার এক পুরনো যজমান মাখনলাল মুখার্জি খবর পাঠিয়েছেন। আমার পূর্ব ইতিহাস আর তন্ত্রচর্চায় আগ্রহের সবিশেষ সংবাদ তিনি রাখতেন, তাই কোনো গোপনীয় প্রয়োজনে উনি আমাকে আলাদা করে ডেকে পাঠালেন। আমিও না করলাম না। ঘরে থেকেও হাওয়া বদলের এমন সুবর্ণ সুযোগ আর আসবে না। তাছাড়া চিঠিতে একটা রহস্য ছিল, যেন কোনো বড় সমস্যার পূর্ব সংকেত। চিরকালই অতিপ্রাকৃত সমস্যার অপার্থিব শক্তি আমাকে আকর্ষণ করে। এবারেও তার ব্যতিক্রম হলো না। হাওড়া থেকে লোকাল ধরলাম, গন্তব্য ডুমুরডাঙ্গা। ডুমুরডাঙ্গা স্টেশনে ট্রেন থামলো ভোর 6:30টায়। কুয়াশা তখন এত ঘন যে প্ল্যাটফর্মের ওপাশ দেখা যাচ্ছে না। থলে কাঁধে নেমে দেখলাম এক বৃদ্ধ দাঁড়িয়ে, বয়স 70-এর কাছাকাছি, মাথায় টাক, পরনে ধুতি আর খদ্দেরের পাঞ্জাবি, পায়ে চামড়ার চটি, চোখে একটা বিষণ্ণতার ছায়া যা প্রথম দেখাতেই মনে গেঁথে যায়। বৃদ্ধ বললেন, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি সম্মতি সূচক মাথা নাড়লাম। আসুন বাবু, আসুন, হেঁটেই যেতে হবে, পথ বেশি নয়। সরু কাঁচা রাস্তা ধরে হাঁটা শুরু হলো। দুপাশে শীতের ধান ক্ষেত, ফসল উঠে গেছে, খড় পড়ে আছে। দূরে তাল গাছের সারি কুয়াশায় ভূতের মতো দাঁড়িয়ে। রাস্তার বাঁকে বাবলার জঙ্গল, পাতা ঝরে গেছে সব, কঙ্কালের মতো ডালপালা ছড়ানো। বৃদ্ধের নাম হরিশ, মাখনলাল মুখার্জির চাকর আজ 20 বছর ধরে। পথে বিশেষ কথা হলো না। আমি 2-1টা প্রশ্ন করলেও বৃদ্ধ 1-2 কথায় উত্তর দেন, তারপর আবার চুপ করে যান। হঠাৎ পথের ধারে বেশ একটু দূরে ফাঁকা মাঠের পাশে একটা পুকুর চোখে পড়ল। ছোট্ট পুকুর, চারপাশে ঘাস জন্মেছে, পাড়ে একটা কালো পাথরের ফলক,
পুরনো, রং মুছে গেছে, লেখা আর পড়া যায় না। ফলকের পাশে গাছের নিচে কিছু শুকনো ফুল পড়ে আছে। আমি থামলাম। অনেকটা পথ এসে ক্লান্ত লাগছিল। টলটলে কাক চক্ষু জল দেখে একটু হাত মুখ ধুয়ে মুখটা ভেজানোর ইচ্ছেটা প্রবল হলো বৃদ্ধকে সে কথা বলতে, কিন্তু উনি চমকে উঠলেন, হাঁটা থামালেন না, বরং পথ চলতে চলতে গলা নামিয়ে বললেন, ওই দিকটা ভালো নয় বাবু, পা চালিয়ে আর একটু চলুন, সন্ধ্যা নামলো বলে। এখন সন্ধ্যা? তখন তো সবে বিকেল হয়েছে। আমি আর কথা বাড়ালাম না। গ্রামে পৌঁছতে পৌঁছতে রোদ উঠল, কুয়াশা সরছে ধীরে। মাখনলাল মুখার্জির বাড়ি একতলা, মাটির দেওয়াল, খড়ের চাল, উঠোনে তুলসী তলা, সেখানে একটা প্রদীপ জ্বলছে। সরুর দরজার বাইরে কলমি লতার বেড়া। মাখনলাল বাবু নিজেই দরজায় দাঁড়িয়েছিলেন। বয়স 50-এর মাঝামাঝি, মোটা করণ, মুখে চাপদারি। আমাকে দেখে তার মুখে একটা স্বস্তির ছায়া পড়ল, যেন বুকের একটা ভার হালকা হলো এক মুহূর্তের জন্য। কিন্তু চোখের কোণে লুকোনো সে আতঙ্ক স্পষ্ট, চেষ্টা করলেও সেটা ঢাকা পড়ছে না। আসুন ঠাকুরমশাই, আসুন, ভেতরে আসুন। তারা বেশ খাতির করেই আমাকে ঘরে বসালেন। এমনিতেই বাবা তার বংশের গুরুদেব ছিলেন, সেই একটা সন্ত্রম তো ভালোই ছিল। জল খাবার এলো, মুড়ি, গুড়, কলা, বড় জামবাটিতে করে দই, আর এক থালা ঘরে তৈরি কড়া পাকের সন্দেশ। একটু পরে মাখনলালের স্ত্রী একবার মাথায় কাপড় দিয়ে চা দিয়ে গেলেন। আমি চা খেতে খেতে এইবার সরাসরি জিজ্ঞেস করলাম, কাকাবাবু, আপনি নির্দ্বিধায় আমাকে সব খুলে বলুন। কি এমন বিপদ যে আপনি এতটা চিন্তিত? মাখনলাল হাত জোর করলেন, বললেন, ঠাকুরমশাই, কেমন বিপদ যে গ্রামে কেউ নেই যার কাছে যাই। থানায় গিয়েছিলাম, দারোগাবাবু হেসে এড়িয়ে গিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে তো ডাক্তার বলেছেন অসুখ, কিন্তু এ অসুখ নয়। আমি জানি এ অসুখ নয়। কি হয়েছে খুলে বলুন। মা সহায় হলে ঠিকই একটা সমাধান সূত্র বের হবে। মাখনলাল একটু থামলেন, তারপর বললেন, 3 মাসে 3টে মৃত্যু হয়েছে গ্রামে। প্রথমে ভীমচরণ সাহার গরু দুটো মরল, তারপর তার ছোট ছেলে হারান এক রাতে হঠাৎ জ্বরে পড়ল, 3য় দিনে মারা গেল। 17 বছরের জোয়ান ছেলে, একেবারে সুস্থ, কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে চলে গেল। আর তারপরে গেল প্রসন্ন মালির ছেলেটা বিমল, রাতের বেলা উঠানে গিয়েছিল, সকালে পাওয়া গেল অজ্ঞান। 3 দিন পরে সেও মারা গেল। বিমল ওই হারানেরই বন্ধু। মাস দেড়েক আগে গেল বিমলের পাশের বাড়ির রামপদ। তার আবার রাতে হঠাৎ বুকের ব্যথা, ভোর হতে না হতেই শেষ। এদের মধ্যে কোনো মিল ছিল? আগে থেকে কোনো শত্রুতা বা জমি জমার বিবাদ? সেই অর্থে তো না, আলাদা আলাদা পরিবার, কোনো সম্পর্কই নেই। তবে 2টো মিল আছে। এরা সবাই একে অপরের পাঠশালার বন্ধু ছিল। সবাই একসাথে ঘুরত, কাজ শেষে একসাথে আড্ডা দিতে যেত। আর আরেকটা ব্যাপার, এদের 4 জনের বাড়ি ওই পুকুরের পাশে। কোন পুকুর? আসার সময় দেখেছেন হয়তো, পাড়ে কালো একটা পাথরের ফলক রয়েছে। আমি চুপ করে রইলাম। মাখনলাল আস্তে আস্তে বললেন, গ্রামের লোকে বলছে হয়তো এটা কোনো ডাইনির কাজ। মাতব্বর দুর্গাদাস বলেছে গ্রামে নাকি কোনো অপয়া স্ত্রীলোকের নজর লেগেছে। সন্দেহ করছে রামপদর বিধবা বউকে। কিন্তু সেসব ঠিক নয় ঠাকুরমশাই। দুর্গাদাসের একটা জমি নিয়ে সমস্যা আছে ওই বিধবার সাথে। এই সুযোগেই বেটার জমিটা হড়পে নিতে চায় ওই বউয়ের কাছ থেকে। বরং আমার মন বলছে। আপনার মন কি বলছে?
মাখনলাল সরাসরি তাকালেন, বললেন, আমার মন বলছে এটা কোনো ডাইনির কাজ নয়, বরং এর পেছনে যদি সত্যি কোনো অশরীরী আত্মা থেকেও থাকে, সে আরো ভয়ানক কিছু, অনেক বেশি ভয়ানক। এবং তার রাগের একটা কারণও আছে। কি কারণ? মাখনলাল মাথা নামিয়ে নিলেন, বললেন, কাল সকালে বলবো ঠাকুর মশাই, আজ রাতটা আগে কাটুক। আর একটা কথা ঠাকুর মশাই, আমার ছেলে নরেন, সেও কয়েক মাস হলো হারান, বিমল আর রামপদর সাথে ঘুরত। বাপের কথা সে গ্রাহ্য করে না এসব ক্ষেত্রে, মানতেই চায়নি যে ছেলেগুলো বকাটে। কিন্তু 3 মাস আগে হঠাৎ করেই আমার ছেলে ওদের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসে। কেন, কি বৃত্তান্ত সেসব আমি জানি না ঠাকুর মশাই, তবে তারপর ছেলে যে ওদের মুখদর্শন করেনি সেটা কিন্তু সত্যি। এমনকি ওই গ্রাম ছেড়ে শহরে চলে যায় 3 দিনের মধ্যে। আপাতত সেখানেই শুনেছি ব্যবসা খুলেছে কাপড়ের, লাভও হচ্ছে। কিন্তু কিন্তু কি? কিন্তু 2 দিনের মধ্যে আমার সেই ছেলে ঘরে ফিরছে। ছেলের আমার কোনোদিনই টাকা পয়সা আর সংসারের টান ছিল না, তবে মনটা ছিল বড় নরম। জানি না সেই রাতে কি হয়েছিল, তবে তারপর থেকে ছেলে আমার বদলে গিয়েছে ঠাকুর মশাই। এমনকি ব্যবসা করছে, সংসারে মনও বসেছে, 2 পয়সা উপার্জনও করতে চাইছে। আমি বাপ মানুষ, আমার তো ছেলের উন্নতিতেই আনন্দ, তাই না? তাই আমিও আর কিছু জানতে চাইনি। কিন্তু গ্রামের এই অবস্থায় ছেলে বাড়ি ফিরে আসছে, আমার বড় প্রাণ কাঁপছে ঠাকুর মশাই। নরেন যে আমার একমাত্র সন্তান। সব কথা মাখনলাল স্পষ্ট করলেন না বটে, কিন্তু যা বুঝলাম সেটাও এক রাত্রের জন্য কম কিছু ছিল না। বুঝতে পারছিলাম উনি নিজের সন্দেহের কথা আমাকে বলতে সংকোচ করছেন। আমিও তাই একটু সময় দেওয়াটাই সমীচীন বলে মনে করলাম। রাতে চুপচাপ খাওয়া সারলাম, ভাত, ডাল, কুমড়োর তরকারি, সাদাসিধে রান্না, কিন্তু পরিষ্কার। শোয়ার ঘর দেখিয়ে দেওয়া হলো, ছোট্ট ঘর, একটা খাট, জানালায় চট দিয়ে পর্দা, জানালাটা পুকুরের দিকে। রাতে আমাকে ঘরে পৌঁছে দেওয়ার পর মাখনলাল হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে একটু ইতস্তত করে বললেন, ঠাকুর মশাই, একটা কথা, আজ রাতে যদি কান্নার শব্দ পান, কোনো দিকে তাকাবেন না, কেউ ডাকলেও সাড়া দেবেন না। এ শব্দ কি আগেও শুনেছেন? কবে থেকে ঘটছে এই ঘটনা? প্রায় রাতেই শুনি, আমার বাড়ির লোকও শুনেছে। প্রথমবার শুনেছিলাম 3 মাস আগে, ভীমগয়লার গরুগুলো মরে গেল যেদিন, সেই দিনই প্রথম শুনেছিলাম। বোধহয় সেই দিন থেকেই বিপদের শুরু। উনি দরজা টেনে বেরিয়ে গেলেন। মাঝরাত, শীতের নিস্তব্ধতা, বাইরে শেয়ালও ডাকছে না, একটা অদ্ভুত থমথমে নীরবতা, যেন চারপাশের প্রকৃতি নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। আমি শুয়ে পড়লাম, ঘুম এলো না আর। ঘণ্টাখানেক শান্তিতেই কাটলো, তারপর শুরু হলো সেই বিলাপ। প্রথমে ক্ষীণ, হাওয়ায় মিশে আসছে যেন, তারপর স্পষ্ট হলো এক নারী কণ্ঠের দীর্ঘ বিলাপ। মানুষের কান্নার মতো, কিন্তু ঠিক মানুষের মতো নয়। এক সুরে, একটা একটানা করুণ সুর শীতের বাতাসে ভেসে আসছে। আমার ঘাড়ের কাছে লোম দাঁড়িয়ে গেল। আমি ছপোষা সাধক মানুষ, সারা জীবন শ্মশানেই কাটিয়েছি, কিন্তু এই কান্নার মধ্যে এমন কিছু একটা ছিল যা আমাকেও স্থির রাখতে দিচ্ছিল না। শুধু ভয় নয়, যেন একটা যন্ত্রণা, অপমান, অসহায়তা, যেন সেই সুরের ভেতরে গোটা একটা জীবনের ইতিহাস লুকোনো। তবুও নির্দেশ মতো চোখ বুজে শুয়ে রইলাম, কিন্তু মনে জমতে লাগলো একের পর এক প্রশ্ন। কে এই নারী? কোথা থেকে আসছে এই কান্না?
আর মাখনলাল কি সন্দেহ করছেন? কেন বললেন যে তার রাগের কারণ আছে? কি কারণ? ভোরের আগে এক সময় কান্না থামল। আমি কিন্তু তখনও জেগে। কিশোরী উত্তেজিত হয়ে বলল, তারপর ঠাকুরমশাই, আর কার কান্না ছিল সেটা? তারানাথ সিগারেটের শেষ টান দিয়ে ছাইদানিতে চাপলেন। ধীরে ধীরে বললেন, সেইটাই তো আসল প্রশ্ন কিশোরী। পরদিন মাখনলাল যা বললেন শুনে বুঝেছিলাম শুধু অলৌকিক ভয় নয়, এটা এর পেছনে মানুষের হাত আছে। আর সেই হাত কোথায় সেটা বের করতে অনেকটা পথ হাঁটতে হয়েছিল। তামাকের আগুন নিভে আসছে, শীতের রাত গভীর হচ্ছে। মোরগের ডাকে ঘুম ভাঙল। জানালার চটের ফাঁক দিয়ে একটু একটু ভোরের আলো ঢুকছে। উঠে বসলাম। শরীরটা ভারী, রাতে ঘুম হয়নি বিশেষ, হওয়ার কথাও নয়। দাওয়ায় বেরিয়ে দেখি মাখনলাল বাবু দাঁড়িয়ে, হাতে দুটো মাটির ভাঁড়ের চা। আমাকে দেখে এগিয়ে দিলেন, বললেন, ঘুমোছিল ঠাকুরমশাই? আমি চায়ে চুমুক দিলাম, বললাম, আচ্ছা, কান্নার শব্দটা সাধারণত কতক্ষণ চলে? মাখনলালের মুখটা মুহূর্তে থমথমে হয়ে গেল। বাঁটা নামিয়ে রাখলেন ধীরে, বললেন, শুনেছেন তাহলে? আমি মাথা নাড়ালাম। রাত বাড়লে শুরু হয়, ভোর হওয়ার আগে গিয়ে থামে, মাঝে মাঝে থামেও না, একদম সারা রাত চলতেই থাকে। আমি আর কিছু বললাম না, চা শেষ করলাম। মাখনলাল আর কিছুই বললেন না। ব্যাপারটা ধন্দে ফেললো আমাকে। অর্ধসত্য জেনে কাজ করা তো মুশকিল, কিন্তু উনি যেভাবে গুটিয়ে আছেন তাতে জোর দিলে যে পুরোটাই চেপে যাবেন না, সেই ভরসা করতে পারছি না আমি। এবং কোনো মিথ্যের ওপর ভিত্তি করে তান্ত্রিক আচার শুরু করবার মতো ভয়ানক জীবনঘাতী ভুল আর দ্বিতীয় হয় না। আপাতত সকাল সকাল একটু গ্রামটা চোখ বুলিয়ে দেখতে চাইলাম। মাখনলাল বাবু ডাকলেন নিধুরামকে, মধ্যবয়সী চাষি, ওর জমিতে ভাগে পাট চাষ করে। গায়ে মোটা চাদর, পায়ে হাওয়ায় চটি, মুখে কথা নেই বিশেষ, চোখে একটা চাপা গাম্ভীর্য। আমার দিকে একবার তাকালো মাত্র, তারপর সোজা পথ ধরল। গ্রামের রাস্তা মেঠো সরু, দুপাশে বাঁশঝাড়, মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে উঠোন দেখা যাচ্ছে। কিন্তু সেই উঠোনগুলো অদ্ভুত রকম ফাঁকা। যে দু একজন দেখলাম তারা হয় দরজার আড়াল থেকে উঁকি দিল, নয়তো মুখ ঘুরিয়ে নিল। কেউ কাছে আসছে না, কেউ কথা বলছে না। সাধনার পথে অনেক গ্রামে গেছি, মানুষের ভয় দেখেছি নানা রকম, কিন্তু এই ভয়টা আলাদা। এখানে ভয়ের মধ্যে একটা চাপা লজ্জাও আছে, একটা অপরাধ বোধের আভাস, যেন গ্রামের মানুষ কেউ কিছু একটা জানে, তাও বলতে পারছে না। নিধুরামকে জিজ্ঞেস করলাম, গ্রামের লোকে আমাকে এড়িয়ে যাচ্ছে কেন? নিধুরাম একটু থামলো, তারপর বলল, আপনি তান্ত্রিক মানুষ বাবু, এই গ্রামে এখন কেউ কারুর চোখের দিকেই তাকাতে সাহস পাচ্ছে না। আপনার দিকেই বা তাকাবে কোথা থেকে? এক সময় সেই পুকুর ধারে পৌঁছলাম। কালো পাথরের ফলকটা আগেই চোখে পড়েছিল। কাছে এসে দেখলাম পুকুরের জল অস্বাভাবিক শান্ত। শীতের ভোরেও যেটুকু হাওয়া থাকার কথা, তাতে জলের উপর কিছুটা ঢেউ আসা উচিত, কিন্তু এই পুকুরের জল দর্পণের মতো, একটুও কাঁপছে না। পায়ে ভাঙা পাথরের সিঁড়ি, শ্যাওলা ধরে গেছে বহু বছরে। জলের ধারে কচুরিপানার একটা পুরু স্তর ভেসে আছে, আর সেই কচুরিপানার মাঝে মাঝে ছোট ছোট ফাঁকে দেখা যাচ্ছে গাঢ় সবুজ জল, যেন তলদেশ অনেক গভীর।
আমি হাঁটু গেড়ে বসে পাথরের ফলকে হাত রাখলাম। ঠান্ডা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু সেই ঠান্ডার মধ্যে যেন একটা ধুকফুক স্পন্দন, খুব আস্তে, ঠিক যেন পাথরের হৃদস্পন্দন। হাতটা সরিয়ে নিলাম। নিধুরাম আমার পেছনে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, এই নাম কেন, ডাইনির ঘাট? নিধুরাম কিছুক্ষণ চুপ, তারপর আমতা আমতা করে বলল, মাসখানেক আগে এখানে একটা ঘটনা হয়েছিল বাবু। গাঁয়ের এক বউকে, মানে বলা হয় সে পড়ে গিয়েছিল। তারপর থেকে লোকে বলে যে ওই আত্মা ডাইনি হয়ে গ্রামের সমস্ত পুরুষদেরকে। কথা শেষ করতে পারল না মানুষটা, গলা আটকে গেল যেন। আমি আর জোর করলাম না। বটতলায় সকালে বৃদ্ধরা বসে থাকে, আমিও গিয়ে বসলাম। নাম পরিচয় দিলাম না বিশেষ, শুধু বললাম আমি একজন পথিক, মাখনলাল বাবুর অতিথ্যে কদিন গ্রামে আছি। কিছুক্ষণ পর মানুষগুলো গল্প গোছায় মেতে উঠল। আমি মাঝে মাঝে ফাঁক মতো ওই পুকুর সম্পর্কে আমার কৌতূহল প্রকাশ করতে লাগলাম, তবে সরাসরি কিছু নয়। কিন্তু যেসব উত্তর ভেসে এলো সেসব ভারী অদ্ভুত। আকাশ বাতাস, ধর্ম কর্ম, ডাইনি, কুলক্ষণা, কিন্তু সরাসরি কেউ কিছু বলল না। একজন বলল ওই বিধবার চোখ নাকি উল্টো, আরেকজন বলল রামপদ মরার আগে রাতে নাকি পুকুরের ধারে একটা ছায়া দেখা গিয়েছিল। আমি সবটাই শুনলাম, কিছু বুঝলাম না। একটু দূরে একজন বয়স্কা মহিলা দাঁড়িয়েছিলেন একা, চুল টান দিয়ে বাঁধা, চোখে কাজল নেই। কথাবার্তার মধ্যেও লক্ষ্য করলাম বৃদ্ধা পুকুরের নাম শুনে আমার দিকে একবার তাকালেন। সেই চোখে শোক না আতঙ্ক তা বোঝা গেল না, কিন্তু চোখ ফেরানো গেল না ঠিক। তারপর তিনি সরে গেলেন। বিকেলে মাখনলালের উঠোনে দুটো মোড়া নিয়ে বসলাম। চারদিকে নিচু বেড়া, বেড়ার বাইরে সর্ষে ক্ষেত, সোনালি রোদ পড়েছে খেতে। ভেতরটা শান্ত, কিন্তু শান্তিটা ফাঁকা, ভঙ্গুর। মাখনলাল বাবু শুরু করলেন, গলা স্বর নামিয়ে, যেন দেওয়ালেরও কান আছে। ঠাকুরমশাই, কথাটা সহজ নয়, তবু বলছি, কারণ না বললে আপনি বুঝবেন না আসল ব্যাপারটা। আমি চুপ করে রইলাম। মানুষটাকে সহজ হওয়ার সুযোগ করে দিলাম। আমাদের গ্রামের মোড়ল রামকেশব চৌধুরী বড়ই প্রতাপশালী মানুষ। তার বড় ছেলে গদাধর, তবে ওই ছেলের কথা বলতে আমার প্রবৃত্তি হয় না। এমন ছেলে সংসারে না আসলেই ভালো হতো। দিনমান মদ, রাতভর মদ, কাজকর্ম নেই, দায়িত্ব নেই, শুধু গ্রামের মধ্যে দাপিয়ে বেড়ানো। বাপের ক্ষমতায় তো চলছে সব। বছর 3 আগের ঘটনা, গদাধরের বিয়ে হলো। পাশের গ্রামের এক চাষা ঘরের মেয়ে, নাম সুকন্যা। বয়স কত জানেন? 14। সবে বালিকা বয়স পেরিয়েছে। রামকেশব ওর বাপকে ধার দিয়েছিল কিছু টাকা। সেই টাকা শোধের পথ দেখাতে বাপ মেয়ের বিয়ে দিল ওই গদাধরের সাথে। বিয়ের পর থেকে শুরু হলো কাণ্ড। গদাধর মাতাল হয়ে রাতের পর রাত মেয়েটাকে মারত। এমনিতেই চেহারায় একটু ভালো ছিল সুকন্যা, তাতেই সন্দেহ হতো ওর। কোথায় গেছে, কার সাথে কথা বলছে। শাশুড়ি হেমপ্রভা, সে তো আর এক মানুষ। সে তো কিছু দেখেও দেখতো না, বরং বলতো বৌমার স্বভাবই খারাপ, তাই মার খায়। ছি! সুকন্যার বাবা 1-2 খবর পেয়ে এসেছিলেন। রামকেশব তাকে ডেকে বললেন যে মেয়ের কথা বলতে এলে পথে পথে ভিক্ষে করতে হবে। ব্যাস, আর আসেনি কেউ। এই গ্রামে কে কথা বলবে রামকেশবের বিরুদ্ধে? জমিকার, জলকার, পথকার, সব তো ওই এক ঘরের মুঠোয়। আসল ঘটনা ঘটল তারপর। 3 মাস আগে একটা ভোরে গ্রামের রব উঠল।
সুকন্যা নাকি ওই পুকুর পাড়ে পড়ে আছে। আমি নিজে গিয়েছিলাম, মাথায় রক্ত, বলা হলো পাথরে মাথা লেগে গেছে রাতে, পা পিছলে পড়েছে। কিন্তু ঠাকুরমশাই, আমি কিন্তু দেখেছিলাম মেয়েটার গলায় দাগ, হাতে দাগ। সেটা পাথরে পড়ে গেলে হয় না ঠাকুরমশাই। আমি দেখেছিলাম, কিন্তু মুখে বলিনি, মুখ খুলিনি, খুলতে পারিনি। ভগবান আমায় ক্ষমা করুক, আমি মুখ খুলিনি। গলাটা ভার হয়ে গেল। কেউ প্রতিবাদ করেনি ঠাকুরমশাই, কেউ না। গ্রামের মুরব্বীরা রামকেশবের মুখের দিকে চেয়ে রইল চুপ করে। সুকন্যার বাপ এলেন, তাকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। থানা, পুলিশ, সে খবর গ্রামের বাইরে যেতেই দেওয়া হয়নি। আকাশে একটা চিল ডেকে উঠল। চারদিকে বিকেলের ছায়া নামছে। তারপর থেকেই শুরু হলো বিপদ। প্রথমে মরল ভীমচরণের গরু, তারপর হারান, সে ছিল গদাধরের বন্ধু, তারপর বিমল, তারপর রামপদ। এরা সবাই ওই গদাধরেরই বন্ধু। আর বলতে পারলাম না, আমি চুপ করে রইলাম। মাখনলাল বাবু একটু সামলে নিলেন, তারপর বললেন, আমার ছেলে নরেন ঠাকুরমশাই, সে ওই দলে ভিড়েছিল কিছুদিন, কিন্তু সুকন্যা যেদিন চলে গেল তার ঠিক 3-15 আগেই কিন্তু ও বৎসঙ্গ ছেড়ে দিয়েছিল ঠাকুরমশাই। এমনকি সেই রাতে কি হয়েছিল আমি কিচ্ছু জানি না। পরের দিন ভোরেই নরেন এসে বলল নাকি সে শহরে যাবে। আমি অবাক হলাম, কিছু জিজ্ঞাসা করতে গেলাম, বলল পরে বলবো বাবা। সেই যে চলে গেল, সে যেন পুরো অন্য মানুষ বনে গেছে। তারপর থেকে ব্যবসা করছে, ভালোই করছে, কিন্তু মুখ দিয়ে সেই রাতের একটাও টু শব্দ বার হয়নি ওর। চিঠিতে যা লেখে আমরা বুড়ো বাপ মা তাতেই শান্তি পাই। যদিও আমার ছেলে দুর্বৃত্ত ছিল না কোনো কালেই, তবুও সে দায়িত্ববান হয়েছে। ছেলে শুধরেছে দেখলে ভালো লাগে। অবশ্য আমিও তাকে এদিকের কোনো খবরই দিইনি, আর সেও জানতে চায় না ওই দলের কারোর খবর। এখন সে বাড়ি ফিরছে 2-3 দিনের মধ্যে। একটাই ছেলে আমার ঠাকুরমশাই, সে তো কিছুর জন্য দায়ী নয়। সে তো সুকন্যার কোনো ক্ষতি করেনি। নরেন তো জানি না যে মেয়েটা বেঁচে নেই, তবুও নরেন যদি তামাকের শেষ ধোঁয়াটুকু বাতাসে মিলিয়ে যেতেই ঘরের ভেতরের পরিবেশটা আরও থমথমে হয়ে উঠল। পরদিন সকালের সূর্যটা আর 5টা দিনের মতো স্বাভাবিক আলো নিয়ে এলো না। কুয়াশার চাদর ভেদ করে যেটুকু রোদ ডুমুর ডাঙ্গার মাটিতে এসে পড়ল, তা যেন এক বুক চাপা কান্নার মতো ফ্যাকাশে। আমি বিছানা ছেড়ে উঠলাম। তারপর সকালের চা শেষ করে একাই পা বাড়ালাম সেই ডাইনি পুকুরের দিকে। সকালের আলোতেও পুকুরটার চেহারা পাল্টায়নি। জলটা ঠিক তেমনই স্থির, যেন কোনো এক অজানা মায়ার টানে একটাও ঢেউ উঠছে না। দর্পণের মতো নিথর, গাঢ় আর কালো। পাথরের ভাঙা সিঁড়িটার কাছে এসে দাঁড়াতেই আমার তীক্ষ্ণ দৃষ্টি আটকে গেল পুকুর পাড়ের শ্যাওলা ধরা ঝোপটার দিকে। সেখানে কুঁকড়ে শুয়ে আছে এক জীর্ণ শীর্ণকায় অবয়ব, এক বৃদ্ধা। চুলে ঝট পাকিয়ে জঙ্গল হয়ে গেছে, পরনের কাপড় ছিন্ন ভিন্ন। আমার পায়ের শব্দে সে হঠাৎ ধরফর করে চোখ মিলে তাকালো। সেই চোখে সাধারণ মানুষের স্বাভাবিকতা নেই, আছে এক তীব্র অলৌকিক দীপ্তি। আমাকে দেখেই বৃদ্ধা খিলখিল করে হেসে উঠল। তান্ত্রিক, তুমি যে আসবে জানা ছিল। সবাই ভেবেছে তুমি এসে জ্বর ছাড়াবে,
কিন্তু তুমি কি এই আগুন আটকাতে পারবে? আমি কোনো উত্তর দিলাম না, শান্ত পায়ে আরো 2 পা এগিয়ে গেলাম। কিন্তু তার আগেই বৃদ্ধা মাটি থেকে একটা ছোট্ট শুকনো বাঁশের লাঠি তুলে নিয়ে সজোরে পুকুরের মাঝখান লক্ষ্য করে ছুঁড়ে মারল। লাঠিটা জলে পড়া মাত্রই এক অলৌকিক কাণ্ড ঘটল। দর্পণের মতো স্থির গাঢ় কালো জল মুহূর্তের মধ্যে যেন ফুটন্ত কড়াইয়ের মতো ফুঁসে উঠল। মাঝপুকুর থেকে মাথা চারা দিয়ে উঠল একটা তীব্র জলের ঘূর্ণি। মাত্র কয়েক সেকেন্ডে সেই বিভীষিকা। যখন আমি পুনরায় মুখ ফেরালাম, তখন আমার সামনে আর কেউ নেই। সে কুয়াশা মাখা সকালের নির্জনতায় বৃদ্ধা যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে। মাটিতে শুধু পড়ে আছে সেই ছোট্ট বাঁশের লাঠিটা। লাঠিটা আমি তুলে নিলাম। হাতের তালুতে এক তীব্র বরফ শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। এই অভিশাপ কেবল কোনো অতৃপ্ত আত্মার রাগ নয়, এর পেছনে জড়িয়ে আছে এক চরম অন্যায় আর পাপের ইতিহাস। বুঝলাম এই ঝড় সহজে কাটবার নয়। সেদিন সন্ধ্যায় যখন মুখার্জি বাড়িতে ফিরে এলাম, তখন পরিবেশ আরো থমথমে। উঠোনে তুলসী তলায় আলো জ্বললেও মাখনলালের মুখ আতঙ্কে চূর্ণ হয়ে গেছে। আমাকে দেখে তিনি ঘরের কোণে ডেকে নিয়ে গেলেন। ফিস ফিস করে কাঁপা গলায় বললেন, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই। গত রাতে গ্রাম থেকে আরেকজন মানুষ নিখোঁজ হয়েছে। আজ ভোরে গ্রামের লোক তার দেহ খুঁজে পেয়েছে। কোথায়? সেই পুকুর পাড়ে ঠাকুর মশাই। দেহটা একেবারে ছিন্ন বিঘ্ন, চেনার উপায় নেই। কিন্তু সবচেয়ে বড় ভয়ের কথা কি জানেন? মরকটা এবার বড় ঘরের দিকে ঘুরেছে। মরেছে গদাধরের খাস লেঠেল ভৈরব। মরার পরেও তার চোখ দুটো যেভাবে ঠিকরে বেরিয়ে আসছিল না, তা দেখে মনে হচ্ছিল মরার ঠিক আগের মুহূর্তেও সে এমন কিছু দেখেছে যা মানুষের চর্মচক্ষে সহ্য করা যায় না। গ্রামে এখন ত্রাহি ত্রাহি রব ঠাকুর মশাই। সন্ধ্যার পরে কেউ উঠোনে পা রাখার সাহস পাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে বলুন তো? আমার বুকটা যে কাঁপছে ঠাকুর মশাই। উদ্বিগ্ন হবেন না মাখনলাল বাবু, আমি জ্বরটার গোড়ায় পৌঁছাতে চাইছি। আমাকে সুকন্যা সম্পর্কে আরও নিখুঁত তথ্য জানতে হবে। তার কি কোনো আপনজন বা বিশ্বাসী কেউ এই গ্রামে বেঁচে নেই, যে ভীতিহীনভাবে সত্যিটা বলতে পারে? মাখনলাল বাবু একটু ভেবে বললেন, সুকন্যার তো নিজের বলতে কেউ নেই এখানে। তবে ও যখন এই নরকে এসে পড়েছিল, তখন ও সইয়ের মতো একজন ছিল, বিমলা। গ্রামের পশ্চিম পাড়ায় থাকে, খুব সাহসী মেয়ে। কিন্তু রামকেশবের ভয়ে এখন সেও মুখ বন্ধ করে রেখেছে, কাউকে কিচ্ছু বলতে চায় না। ঠিক এই কথাবার্তার মাঝে সদর দরজার কলমিলতার বেড়া ঠেলে একজন দীর্ঘদেহী যুবক ভেতরে ঢুকল। কাঁধে একটা কাপড়ের থলে। মাখনলাল বাবু চিৎকার করে উঠলেন, নরেন, তুই হঠাৎ এখনই এসে পড়লি যে? নরেন বাড়ি ফিরে এসেছে, কিন্তু শহর থেকে আসা এই যুবকের চোখে মুখে ক্লান্তির চেয়েও বড় এক চাপা উৎকণ্ঠা। সে ঘরে ঢুকেই আমাকে দেখতে পেল। অচেনা মুখ দেখে একটু বিস্মিত হলেও আমল দিল না তেমন। মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। আমি অবশ্য কিছু বললাম না। পারিবারিক মিলনের মুহূর্তটা একান্তে ছেড়ে দিয়ে পশ্চিম পাড়ার দিকে পা ফাড়ালাম। দু একজনকে জিজ্ঞেস করে করে পশ্চিম পাড়ার এক টেরে একটা ছোট্ট মাটির বাড়ির সামনে এসে পৌঁছলাম। বাইরে বিমলা তখন একটা মাটির পাত্রে ধান ঝাড়ছিল। বয়স বড় জোর 20-22 হবে। পরনে সাধারণ শাড়ি, কিন্তু তার চোখের টান টান ভাব আর মুখের দৃঢ়তায় আমাকে বুঝিয়ে দিচ্ছিল সে এই গ্রামের অন্য ভীতু মানুষদের মতো নয়।
একজন তান্ত্রিককে নিজের বাড়ির সামনে দেখে বিমলা প্রথমে চমকে উঠল, তারপর মুখ ঘুরিয়ে ভেতরে চলে যেতে চাইল। আমি নিজে থেকেই দাওয়া এসে বসলাম। স্নেহমাখা শান্ত গলায় বললাম, মা, ভয় পেও না মা। আমি এখানে কারোর ক্ষতি করতে আসিনি, কিন্তু যে মেয়েটা চরম অন্যায় আর অত্যাচার সহ্য করে ওভাবে মরে গেল, তার হয়ে যদি আজ কেউ না দাঁড়ায়, তবে তার আত্মা কোনোদিন শান্তি পাবে না। অপরাধীরা একে একে শেষ হচ্ছে ঠিকই, কিন্তু গ্রামের ওপর নেমে আসা এই নরককালও থামবে না। তুমি যদি আজ সত্যিটা না বলো মা, তবে আমি জানবো কি করে? সুকন্যাকে বিচার এনে দেওয়ার সুযোগটুকু অন্তত আমাকে দাও। সুকন্যা নামটা শুনতেই বিমলার হাত থেকে ধানের কুলাটা মাটিতে পড়ে গেল। চোখের কোণ বেয়ে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আমার পায়ের কাছে মেঝেতে বসে পড়ে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর ধীরে ধীরে সুকন্যার জীবনের যে অবর্ণনীয় নরকের অধ্যায় ঘোলসা হতে শুরু করল, তাতে আমার অভিজ্ঞ আত্মাও দুঃখে কুকড়ে উঠেছিল সেদিন। 14 বছর বয়সে যখন সুকন্যা এই গ্রামে বউ হয়ে এলো, তখন ও পুতুল খেলার বয়স পার করেনি ঠাকুরমশাই। কিন্তু বিয়ের প্রথম সপ্তাহ থেকে গদাধর মদ গিলে এসে জানোয়ারের মতো মারধর শুরু করলো ওকে। আমি নিজের চোখে সুকন্যার পিঠে, হাতে কালশিটে দাগ দেখেছি, ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত দেখেছি। ও একদিন আমার হাত ধরে কেঁদে বলেছিল, সই, আমাকে বাঁচা। আমি ঘরে এসে আবার স্বামীকে বলেছিলাম মোড়ল মশাইকে একবার জানাতে। আমার স্বামী ধমকে উঠেছিল, বলেছিল রামকেশবের বিরুদ্ধে কথা বললে এই গায়ে মাথা গোজার ঠাঁই থাকবে না, চুপ করে থাক। আর ওর শাশুড়ি, সে তো ডাইনি ঠাকুর মশাই, সে নিজের চোখে ছেলের অত্যাচার দেখেও বলতো বউয়ের চলন বলন খারাপ, তাই ছেলে শাসন করে। সুকন্যার বাবা একবার খবর পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু রামকেশব চৌধুরী তাকে লাঠিয়াল দিয়ে অপমান করে তাড়িয়ে দিল। বলল বেশি বাড়াবাড়ি করলে জমির পাটটা কেড়ে নেবে। ওই এক টুকরো জমি ছাড়া ওই গরিব মানুষটার ভরা সংসারে আর কোনো আহার ছিল না ঠাকুরমশাই। বাপ তাই মেয়ের চোখে জল না দেখেই মাথা নিচু করে চলে গেল। বিমলা একটু থামল, তারপর আঁচল দিয়ে চোখ মুছে গলার স্বর আরো নিচু করল। গদাধর যখন বন্ধুদের বাড়িতে মদের আসর বসাতো, তখন মাতাল অবস্থায় তার বকাটে বন্ধুরা সুকন্যাকে ইচ্ছা করে কুৎসিতে ইঙ্গিত করত, উত্তক্ত করত। সুকন্যা ভয়ে সিটিয়ে থাকতো, কিন্তু এর মধ্যেই একটা আলো এলো ওর জীবনে। শহর থেকে পড়াশোনা শেষ করে মাখনলাল বাবুর ছেলে নরেন তখন গায়ে ফিরেছে। ও প্রথম পুরনো বন্ধুদের টানে গদাধরদের দলে গিয়ে বসেছিল। কিন্তু নরেন শহরের আলো দেখা ছেলে, মনটা ছিল নরম। গদাধর যখন সবার সামনে সুকন্যাকে থাপ্পড় মারত, নোংরা গালি দিত, নরেন তা সহ্য করতে পারত না। একদিন ও লুকিয়ে সুকন্যার কাছে গিয়ে নিজের বন্ধুদের এই আচরণের জন্য ক্ষমা চেয়েছিল। সেই থেকে শুরু সুকন্যার ওই অন্ধকার জীবনে নরেন ছিল একমাত্র মানুষ যে ওকে একটা পশুর চেয়ে বেশি সম্মান দিয়েছিল। কথায় কথায় সুখে দুঃখে ওরা দুজনে দুজনকে ভালোবেসে ফেললো ঠাকুরমশাই। ওটা পাপ ছিল না ঠাকুরমশাই, ওটা পাপ হতে পারে না। আসলে একটা ডুবতে থাকা মেয়ে খড়কুটোর মতো নরেনকে আঁকড়ে ধরেছিল। কিন্তু এভাবেই বা কতদিন চলতে পারে? যে রাতে সুকন্যা মারা গেল তার ঠিক 15 দিন আগের কথা। সেই রাতে গদাধর নিজের বাড়িতে এক মস্ত মদের মজলিস বসিয়েছিল। মাংস রান্না করে পরিবেশন করছিল সুকন্যা। নরেন শুধু সুকন্যার খেয়াল রাখবে বলেই ওই দিন বন্ধুদের জোড়াজুড়িতে সেই আড্ডায় গিয়ে বসেছিল। মাঝরাতে গদাধর অতিরিক্ত মদ গিলে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। গদাধর ঢলে পড়তেই ওই হারান, বিমল, রামপদ আর ভৈরব রাক্ষসের মতো সুকন্যার ওপর চড়া হয়, ওকে উত্ত্যক্ত করতে শুরু করে। নরেন বন্ধুদের এই ভয়াবহ পৈশাচিক রূপ আগে কোনো দিন দেখেনি। ও নিজের জীবন বাজি রেখে কোনো রকমের সুকন্যাকে সেই রাতে ওই নরপশুদের হাত থেকে রক্ষা করে। মদের প্রভাবে সেদিন কারোর কিছু মনে ছিল না,
তাই এই ঘটনার একমাত্র সাক্ষী ছিল দুজন, সুকন্যা আর নরেন। বিমলা বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সেই রাতেই নরেন সুকন্যাকে কথা দিয়েছিল এই নরক থেকে ওকে ও বের করেই ছাড়বে, কিন্তু ও জানতো মোড়লের ক্ষমতা আর নিজের পরিবারের অমতের বিরুদ্ধে গিয়ে সুকন্যাকে উদ্ধার করতে গেলে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই সুকন্যাকে বুঝিয়ে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুকি নিয়ে পরের দিন ভোরেই নরেন কাউকে কিছু না বলে শহরে চলে যায় ব্যবসা দাঁড় করাবে বলে। সুকন্যাও আশার আলো নিয়ে পথ চেয়ে বসেছিল, কিন্তু বিমলা আর বলতে পারল না, কান্নায় তার গলা বুঝে এলো। আমি ধীর পায়ে উঠে দাঁড়ালাম। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবছে। ডাইনি পুকুরের দিক থেকে একটা চিল তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল। আমি আনমনেই বলে ফেললাম, কিন্তু নরেন চলে যাওয়ার পরেই আসল সর্বনাশটা ঘটে গেল। বাঘের খাঁচা থেকে শিকার পালিয়ে যাওয়ার আগেই তারা শিকারকে শেষ করে দিল। মেয়েটাকে ওরা বাঁচতে দিল না। বিমলার বাড়ি থেকে যখন ফিরলাম তখন ডুমুরডাঙ্গার আকাশে শেষ বিকেলের আলোটুকুও মুছে গেছে। চারদিকের অন্ধকার যেন এক বুক চাপা কান্নায় ভারী। মুখার্জি বাড়িতে ফিরে আমি নরেনকে আলাদা করে ঘরে ডেকে পাঠালাম। মাখনলালবাবু বাইরেই রইলেন উৎকণ্ঠা নিয়ে। আমি নরেনের মুখোমুখি বসে শান্ত কিন্তু অত্যন্ত গম্ভীর গলায় বিমলার কাছ থেকে শোনা সব কথা এবং সুকন্যার বর্তমান অলৌকিক পরিণতির কথা খোলসা করে বললাম। আমার কথাগুলো যেমন যেমন নরেনের কানে গেল, ওর ভেতরে শহুরে যুবকের খোলসটা ভেঙে চুরমার হয়ে গেল। ও পাথর হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ওর দু চোখ বেয়ে অবিরল ধারায় জল নামলো। ও ভূমিয়ে কেঁদে উঠে দাঁড়াতে গেল, বোধহয় এখনই মোড়ল বাড়ির দিকে ছুটে যাওয়ার জন্য, কিন্তু তীব্র মানসিক আঘাতে হঠাৎ ও শরীরটা এলিয়ে পড়ল। জ্ঞান হারিয়ে ছেলেটা মাটিতে পড়ে গেল। আমি ওর পাশে হাঁটু গেড়ে বসলাম। ওর কপালে আমার ডান হাতের তান্ত্রিক যোগ সিদ্ধ আঙুলগুলো ঠেকালাম। নরেনের তপ্ত শরীরে এক অলৌকিক শীতলতা ছড়িয়ে পড়ল। ধীর শ্বাস প্রশ্বাস ফিরে এলো ওর। আমি বুঝতে পারলাম এই কলুষিত ডুমুরডাঙ্গা গ্রামে যে সত্যি সুকন্যা নামের সেই 14 বছরের বালিকাটিকে পবিত্র মনে ভালোবেসেছিল। ও চোখ মিলতেই আমি ওর মাথায় হাত রেখে বললাম, শান্ত হও নরেন, আমি তোমাকে কথা দিচ্ছি। তান্ত্রিক অভিচারে আমি সুকন্যার আত্মাকে যেমন মুক্তি দেব, তেমনি এই লৌকিক সমাজেও সুকন্যার ওপর হওয়া চরম অন্যায়ের শেষ বিচার আমি পাইয়ে দেব। তবে এই লড়াইয়ে তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে গ্রামের সবার সামনে দাঁড়িয়ে তোমাকে সত্যের সাক্ষী দিতে হবে। নরেন চোখের জল মুছে শক্ত গলায় বলল, আমি সব করতে পারি ঠাকুরমশাই, ওর জন্য আমি সব করতে পারি। সেই রাতটা ছিল কৃষ্ণপক্ষের ঘোর অমাবস্যা। চারিদিক নিশুতি নিথর। আমি ডাইনি পুকুরের পাড়ে শ্মশানের এক কোণে সাধনায় বসলাম। সামনে জ্বলছে পঞ্চমুণ্ডির আসন আর ধুনির লাল আগুন। ঠিক মাঝরাতে ডুমুরডাঙ্গার বাতাস হঠাৎ হিম শীতল হয়ে উঠল। গাছের পাতা নড়ার শব্দ নেই, কিন্তু পুকুরের সেই দর্পণের মতো স্থির গাঢ় কালো জল হঠাৎ যেন ওলট পালট হয়ে ফুঁসে উঠল। জলের তলা থেকে বুদবুদ আর ফেনা ছিটকে উঠতে লাগলো। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ জলের বুক চিরে ধীরে ধীরে উঠে এলো এক বিকৃত অলৌকিক অবয়ব। গায়ের চামড়া জায়গায় জায়গায় ফাটা, চুলে জমাট বেঁধে আছে পুকুরের পলি আর কাদা। আর চোখ দুটো, সেখানে কোনো চোখের মনি নেই, দুটো গভীর অন্ধকার গর্তের মতো ফাঁকা।
সেই শূন্য কোটর থেকে যেন অনন্ত প্রতিশোধের আগুন ঝরে পড়ছে। সেই অবয়বের মুখ থেকে এক অমানুষিক গুমট গুঞ্জন ভেসে আসছে, যা চিরে যাচ্ছে রাতের নিস্তব্ধতাকে। আমি অবিচল চিত্তে আসনে বসে রইলাম। জপমালার গতি বাড়িয়ে তীব্র কণ্ঠে মূল মন্ত্র উচ্চারণ শুরু করলাম। সেই অবয়ব মন্ত্রের তেজ সহ্য করতে না পেরে এক বিকট আকাশ ফাটানো চিৎকার করে সরাসরি আমার আসনের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে আমার ঝুলিতে থাকা সিদ্ধ লোহা পোঁতা মন্ত্রপুত তাবিজ দিয়ে সজোরে ওর বুক লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। তাবিজটি লাগা মাত্রই সে এক তীব্র যন্ত্রণার কুমারী ছেড়ে ছিটকে গিয়ে আছড়ে পড়ল পুকুরের জলে। চারদিকে কালো ফেনার জল ছিটকে পড়ল, কিন্তু প্রতিহিংসার আগুন এত সহজে থামার নয়। জলের নিচ থেকে এক ভয়ঙ্কর গর্জন উঠতে লাগলো, যেন পাতাল চিরে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। আমি আমার আসনের শেষ এবং পরম শক্তিশালী মারণ মন্ত্র পাঠ করলাম। পুকুরের জল হঠাৎ এক ভয়ঙ্কর ঘূর্ণির আকার ধারণ করল। সেই জলের আবর্তের ঘূর্ণিপাকে পড়ে সুকন্যার সে বিকৃত রূপ ধীরে ধীরে কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে বাতাসে মিলিয়ে যেতে লাগল। আপাতত সে নিষ্ক্রিয়, সে নির্বিরোধী। সে অনুমতি দিয়েছে আমাকে তার স্মৃতির মধ্যে প্রবেশ করার, সত্য দর্শন করার। আমি তন্ত্রমতে গভীর ধ্যানে মগ্ন হলাম। ধ্যানের অন্তর্দৃষ্টিতে আমার সামনে ভেসে উঠল 3 মাস আগের সেই কাল রাত্রির বিভৎস দৃশ্য। চারিদিকে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর নিঝুম অন্ধকার। মোড়ল বাড়ির বৈঠকখানায় মদের গন্ধ। ভেতর ঘরে অতিরিক্ত মদ গিলে খাটে অঘরে ঘুমোচ্ছে গদাধর। পাশে মেঝেতে যন্ত্রণায় ছটফট করছে সুকন্যা। কিছুক্ষণ আগে সামান্য তর্কের জেরে গদাধর ভারী মাটির কলসিটা তুলে সজোরে আঘাত করছিল 14 বছরের মেয়েটার মাথায়। কপাল ফেটে রক্ত জমছে, জ্বরের ঘোরে শরীরটা কাঁপছে। কিন্তু শাশুড়ি হেমপ্রভা পাশের ঘর থেকে সব দেখেও আলোটা নিভিয়ে দিল, যেন কিছুই ঘটেনি। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। মাঝরাতে সুকন্যার যন্ত্রণাকাতর ঘুঙানি আর মৃদু কান্নার শব্দে গদাধরের ঘুমে ব্যাঘাত ঘটল। নেশার ঘোরে হিংস্র পশুর মতো গর্জে উঠে সে প্রথমেই লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল মেয়েটাকে। অবলা মেয়েটা অসহ্য যন্ত্রণায় আর ঘরের দম বন্ধ করা গুমোটে বাঁচবার আশায় কোনো মতে হামাগুড়ি দিয়ে দরজা ঠেলে বাইরের অন্ধকার উঠোনে এসে পড়ল। সেখানে মাটির ওপর মুখ থুবড়ে পড়ে সে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু সেই কান্নার শব্দ সহ্য হলো না মাতাল গদাধরে। সে টলতে টলতে উঠোনে বেরিয়ে এলো। পাশে পড়েছিল নারকেল কাটার এক ভারী ভোঁতা কাটারি। গদাধর ওটার ভোঁতা দিকটা তুলে সজোরে আঘাত করলো সুকন্যার মাথায়। পরপর কয়েকটা নৃশংস আঘাত মাগো বলে একটা ক্ষীণ আর্তনাদ করে নিথর হয়ে গেল 15 বছরের সুকন্যা। তার তাজা রক্তে মোড়ল বাড়ির উঠোনের মাটি ভিজে লাল হয়ে গেল। পৈশাচিক উত্তেজনায় শেষ আঘাতটা করার সময় কাটারির ধারালো দিকটা ছিটকে এসে গদাধরের নিজের হাতও কেটে গেল খানিকটা। নিজের উষ্ণ রক্ত হাতে লাগতেই আচমকা তার নেশার খোরটা কেটে গেল। সে ভয়ে চিৎকার করে ডাকলো বাব রামকেশব চৌধুরীকে। কিছুক্ষণের মধ্যেই লণ্ঠন হাতে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো রামকেশব আর তার খাস লিঠেল ভৈরব।
কিছুক্ষণ আলোচনার পর তিনজনে মিলে ধরাধরি করে সুকন্যার সেই রক্তাক্ত অর্ধ মৃতদেহটা রাতের অন্ধকারে বয়ে নিয়ে চলল ডাইনি পুকুরের দিকে। একটা চরম সত্যকে চিরতরে অন্ধকারের অতলে তলিয়ে দেওয়ার জন্য। রামকেশবের লোক সকালে রটিয়ে দিল পাথরে পা পিছলে মাথা ফেটে দুর্ঘটনা ঘটেছে। ধ্যান ভাঙল যখন, তখন আমার বুকের ভেতর এক চাপা ক্রোধ আর ঘৃণার আগুন জ্বলছে। আমি বুঝতে পারলাম এই অতৃপ্ত আত্মা কেবল মন্ত্র দিয়ে শান্ত হবে না, ততক্ষণ না এই লৌকিক সমাজে এই বৈশাচিক অন্যায়ের পূর্ণ স্বীকৃতি মিলছে। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তে আমি ধনির পাশে মাটিতে বসে পড়লাম। ক্লান্তিতে শরীর হাঁপাচ্ছে। সকাল হতেই প্রথমে আমি মাখনলাল বাবুর কাছে গেলাম। গ্রামের অন্তত যে 3-4 মুরব্বীর বিবেক এখনো পুরোপুরি মারা যায়নি, তাদের আজই আমার কাছে ডাকুন। যদি আজ ওরা মুখ না খোলে, তবে এই গ্রামে প্রতি রাতে একটা করে লাশ পড়বে। সেই পাপের দায় কি ওরা নিতে পারবে? আমার কথায় কাজ হলো। দুপুরে মাখনলালের চণ্ডী মণ্ডপে এলেন 3 জন মুরব্বী। হরিহর কাকা, বৈকুণ্ঠ মাস্টার আর মধুসূদন বৈদ্য। আমি তাঁদের সামনে ধ্যানের দেখা সেই কাল রাত্রির সমস্ত ঘটনা এক এক করে খুলে বললাম। সুকন্যা পা পিছলে ডুবে মরেনি, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর তার সেই অতৃপ্ত আত্মাই আজ ডাইনি হয়ে আপনাদের এই গ্রামকে গ্রাস করছে। যে অন্যায় আপনারা সত্য জেনেও ভয়ের চাদরে চাপা দিয়ে রেখেছেন, তা যদি আজ সমাজে প্রতিষ্ঠা না পায়, তবে এই মোরগ থামবে না। ঠিক তখনই ঘরের ভেতরে ঢুকল নরেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে মুরব্বীদের সামনে দাঁড়িয়ে সেই রাতের আগের সমস্ত পাপের, সমস্ত অত্যাচারের ঘটনার সাক্ষী দিল। শুধু আমার নির্দেশে আড়ালেই রইল ওদের পবিত্র ভালোবাসার গল্প। আসলে যে প্রেম শাশ্বত, তাকে সমাজের পাকের মধ্যে টেনে নামানোর প্রবৃত্তি আমার হয়নি। নরেনের কাছে সব শুনে মধুসূদন বৈদ্য অপরাধীর মতো মাথা নিচু করে বললেন, আমরা জানতাম ঠাকুরমশাই, গ্রামের সবাই ভেতরে ভেতরে সব জানত, কিন্তু রামকেশবের প্রতাপ আর লাঠিয়ালের ভয়ে। আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, অন্যায় দেখে চুপ করে থাকাও এক ধরনের অপরাধ বৈদ্যমশাই। এরপর আমি নিজেই সোজা গিয়ে দাঁড়ালাম মোড়ল রামকেশব চৌধুরীর দরবারে। কথাবার্তা পৌঁছল তর্কাতর্কিতে। চৌধুরী মশাই, আপনার বাড়ির ওপর এক ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া নেমে এসেছে। আপনার সাজানো বংশ নির্বংশ হবে। আপনার নাম ডুমুরডাঙ্গার মাটি থেকে মুছে যাবে, যদি না আপনি এখনই দেবীর সামনে দাঁড়িয়ে নিজের পাপ স্বীকার করেন। রামকেশব প্রথমে আমাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিতে চাইল ঠিকই, কিন্তু ভেতরের খবর অন্য ছিল। পরপর বন্ধুদের মৃত্যুতে গদাধর নিজেই রাতে ঘুমের ঘোরে সুকন্যা এসেছে বলে চিৎকার করে উঠছে। তখন রামকেশবের নিজেরও রাতের ঘুম উড়েছে। ভেতরে ভেতরে এক তীব্র অলৌকিক ভয় ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তবুও মানুষটা নিজের বংশের অহংকার থেকে এক চুল নড়ল না। নরেন আর কোনো উপায় না দেখে এই পাশবিক হত্যাকাণ্ডের বিচার চেয়ে আইনি পথে শহরের বড় পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আইনি প্রক্রিয়ার আগেই ঘটল সেই চূড়ান্ত অলৌকিক ঘটনা। সেই রাতে মাঝরাতের অন্ধকারে গদাধর নিজে ঘর থেকে বেরিয়ে এক অদ্ভুত ঘোরের মধ্যে ডাইনি পুকুরের দিকে হাঁটতে শুরু করল। যেন অদৃশ্য কোনো মায়ার টান ওকে টেনে নিয়ে যাচ্ছে। ওর মা দূর থেকে তা দেখতে পেয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু ওনার চিৎকার তার কানে গেল না।
সেই শুনে নিধুরাম চাষি আর বৈকুণ্ঠ মাস্টার ছুটে এসে পুকুর পাড়ে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে গদাধরকে জাপটে ধরে ফেললেন। গদাধর তখন আধ ঘুমন্ত, চোখ দুটো বড় বড় করে খোলা, কিন্তু তাতে কোনো সাধারণ দৃষ্টি নেই। ও তখন সম্পূর্ণ উন্মাদ, মুখ দিয়ে কেবল লালা ঝরছে আর এক নাগারে ডেকে চলেছে, পরদিন সকালে 3 মুরব্বী হরিহর, বৈকুণ্ঠ আর মধুসূদন বৈদ্য মিলে গ্রামের এক বিশাল পঞ্চায়েত বসালেন। চণ্ডীমণ্ডপের সামনে রামকেশব চৌধুরীকে অপরাধীর মতো দাঁড় করানো হলো। সুকন্যার বৃদ্ধ বাপকেও খবর দিয়ে সসম্মানে আনা হলো। গদাধর ততক্ষণে সুকন্যার অলৌকিক প্রভাবে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। সে নিজের মনেই খুনের কথা আউড়ে চলেছে। গ্রামের শত শত মানুষের চোখের ভেতরে তখন প্রতিবাদের আগুন। রামকে সবকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, হয় তাকে জমি জমা ছেড়ে এই মুহূর্তে সপরিবারে গ্রাম ছাড়তে হবে, না হলে নরেনের রানা শহরের পুলিশ আর গ্রামের মানুষের এই গণবিদ্রোহের মুখে পড়ে তাদের হাজত বাস করতে হবে। নিরুপায়, ক্ষমতাহীন, অহংকার ভাঙা রামকে সব তার পাগল ছেলেকে নিয়ে সেই দিনই ডুমুরডাঙ্গা ছেড়ে চিরকালের মতো পালিয়ে গেলেন। তার একদিন পরে শান্ত সকালে আমি একা গিয়ে দাঁড়ালাম সেই রাইনি পুকুরের ঘাটে। কোঁচার খুঁট থেকে কেন জানি না সেই শুকনো বাঁশের লাঠিটা বের করে জলের ওপর রাখলাম। সুকন্যার উদ্দেশ্যে হাত জোর করে বললাম, তোমার ওপর হওয়া অন্যায় আর চাপা নেই মা। আজ এই ডুমুরডাঙ্গার আকাশ বাতাস তোমার পবিত্রতা আর ওদের পাপের কথা জেনে গেছে। এবার তুমি শান্ত হও মা, এবার তুমি পরম শান্তিতে ফিরে যাও। আমার কথা শেষ হতেই পুকুরের গাঢ় কালো জলের বুক চিরে একটা অতি ক্ষীণ আর মনোরম নীলাভ আলো ছড়িয়ে পড়ল। সেই রাত থেকে ডুমুরডাঙ্গা ডাইনি পুকুরে আর কোনোদিন কোনো কান্নার শব্দ শোনা যায়নি, আর কোনো মানুষের অকাল মৃত্যুও হয়নি। তারানাথ থামলেন। ঘরের ভেতরের কলকের ধোঁয়া ততক্ষণে জানালার ফাঁক দিয়ে বাইরের কলকাতার রাতের আকাশে মিলিয়ে গেছে। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কিশোরী জিজ্ঞেস করল, আর নরেন? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্যে চাইলেন। বললেন, নরেন আর কোনোদিনও বিয়ে করেনি। সুকন্যার স্মৃতি বুকে নিয়ে ও চিরকাল ওই গ্রামেই রয়ে গেল। গ্রামের অবহেলিত মেয়েদের পড়াশোনার জন্য ও একটা বড় পাঠশালা খুলেছিল। ডুমুরডাঙ্গার মানুষ মোড়লের অত্যাচার ভুলে গিয়েছিল হয়তো, কিন্তু ওখানকার ঘরের মেয়েরা চিরকাল মনে রেখেছে তাদের পরম শ্রদ্ধেয় নরেন মাস্টারকে।